প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে স্পেশাল মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি অষ্টম অধ্যায় থেকে ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি পরিমাপ সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এখন মূল আলোচনায় যাই। এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে: ডিফাইন ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ডিসকাস ডিফারেন্ট মেথড অফ মেজারমেন্ট অ্যান্ড ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, measurement of using mechanical resonance method, measurement of frequency using electrical resonance method, describe the method for detection of phase using phase sequence indicator. ফেজ একটি সাইকেল বা টাইম পিরিয়ডের ভগ্নাংশ, যাহা একটি এসি কারেন্ট বা ভোল্টেজ শেষ অতিক্রান্ত একটি প্রদত্ত রেফারেন্স বিন্দু সাধারণত স্টার্টিং পয়েন্ট হতে অতিবাহিত করেছে, তাকে এর ফেজ বলে। তাহলে এখানে একটা সাইকেল, এই সাইকেলের একটা ভগ্নাংশ যা এই ওয়েভটা এই স্টার্টিং পয়েন্ট থেকে অতিক্রম করেছে। তাহলে চিত্রে এ বিন্দুতে এসি কারেন্টের ফেজ হলো, এই এসি কারেন্টের এই এ বিন্দুতে ফেজ হলো π/6 অর 30 ডিগ্রি অর 1/600 সেকেন্ড। তাহলে এটাই হলো ফেজ। যে কোনো মুহূর্তে, অর্থাৎ একটা ওয়েভের যে কোনো মুহূর্তে অবস্থানটাই হলো তার ফেজ। ফ্রিকোয়েন্সি একটি অল্টারনেটিং সাইকেল প্রতি সেকেন্ডে যতবার সম্পন্ন হয় তাকে ফ্রিকোয়েন্সি বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এর একক সাইকেল পার সেকেন্ড বা হার্টস। এখানে একটা পূর্ণ সাইকেল দেখানো হয়েছে। তাহলে এরকম একটা সাইকেল সম্পন্ন হতে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতবার হবে সেটাকে তার ফ্রিকোয়েন্সি বলা হয়। যদি এখানে টাইম পিরিয়ড টি হয় তাহলে ফ্রিকোয়েন্সি এফ সমান হবে 1/t। নিচে ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপের বিভিন্ন পদ্ধতি দেওয়া হলো: মেকানিক্যাল রেজোন্যান্স মেথড, ইলেকট্রিক্যাল রেজোন্যান্স মেথড, ইলেকট্রোডাইনামোমিটার মেথড, ওয়েস্টন মেথড, রেশিওমিটার মেথড, স্যাচুরেবল কোর মেথড, এসি ব্রিজ মেথড, সিআরও অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপ মেথড, লিসেজাস প্যাটার্ন মেথড। তাহলে এই পদ্ধতিগুলো সাহায্যে আমরা ফেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি। এখানে একটা মেকানিক্যাল রেজোন্যান্স পদ্ধতিতে কিভাবে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায় তা দেখানো হয়েছে। যে ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটারের মৌলিক চিত্র। এখানে কতগুলো পাতলা স্টিলের স্ট্রিপ থাকে যাদেরকে রিড বলা হয়। রিডগুলো একটি ইলেকট্রোম্যাগনেটের সন্নিকটে এবং পাশাপাশি স্থাপন করা হয়। এই হলো আমাদের রিড। এই রিডগুলো এই ইলেকট্রোম্যাগনেট থাকে, এর পাশাপাশি এগুলোকে স্থাপন করা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেটে ল্যামিনেটেড আয়রন কোর থাকে এবং এর কয়েল সরবরাহ আড়াইতে সংযুক্ত করা হয়, যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে। রিডগুলোর মুক্ত প্রান্ত সহজে বাঁকা হতে পারে এবং দৃশ্যমান হওয়ার জন্য সাদা রং করা হয়। পাশাপাশি রিডগুলো কম্পনের স্বাভাবিক ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভিন্ন ভিন্ন সাইজের হয়। তাহলে এখানে যে ইলেকট্রোম্যাগনেট থাকে সেই ম্যাগনেটগুলো আয়রন কোর থাকে এবং কোরের উপর এই কয়েল থাকে। এই কয়েলের প্রান্ত সাপ্লাই ভোল্টেজের সাথে সংযুক্ত করা হয় এবং এর ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয়। আর এই রিডগুলো পাশাপাশি কি করা হয়, আকারে এদের নর্মাল যে ফ্রিকোয়েন্সি আছে সেই অনুযায়ী আকারে ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ প্রত্যেকটা নর্মাল ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন হয়। সাধারণত দেখা গেছে 0.5 হার্টজ করে এক একটার ডিফারেন্স হয়।
এই চিত্রে আমরা দেখি, আমরা বললাম যে প্রত্যেকটা রিডের কম্পাঙ্ক 0.5 হার্টজ করে বেশি হয়, অর্থাৎ পার্থক্য থাকে। এটা যদি 48 হয় এটা হবে 48.5, 49, 49.5, এইভাবে আমরা এখানে এই রিডগুলোর মানে আমরা দেখিয়েছি। যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে সেই সরবরাহ আড়াতে যখন ইলেকট্রোম্যাগনেটিকে সংযোগ করা হয় তখন এর চৌম্বকত্ব একই ফ্রিকোয়েন্সিতে পরিবর্তিত হয়। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট যখন সাপ্লাই ভোল্টেজের সাথে সংযুক্ত করা হয় তখন কি হয়, ইলেকট্রোম্যাগনেটটা ওই সাপ্লাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সিতে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে প্রতি অর্ধ সাইকেলে অন্তর রিডের উপর ইলেকট্রোম্যাগনেট আকর্ষণ বল প্রয়োগ করে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটটা সাপ্লাই ভোল্টেজের প্রতি অর্ধ সাইকেল মধ্যে একবার করে আকর্ষণ করে। তো সকল রিডই রেজোনেন্সের জন্য ঝোঁকে, কিন্তু কেবলমাত্র সেইটি রেজোনেন্ট হয় যার স্বাভাবিক ফ্রিকোয়েন্সি সরবরাহ ফ্রিকোয়েন্সির ঠিক দ্বিগুণ এবং মেকানিক্যাল রেজোনেন্সের কারণে সর্বোচ্চ বিস্তৃতে অনুরণিত হয়। অর্থাৎ যখন সবাই চায় যে এটা কম্পন হতে, কিন্তু যার ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সির দ্বিগুণের সাথে হয়, অর্থাৎ অনুনাদ সৃষ্টি করে বা রেজোনেন্স সৃষ্টি করে, সেটাই সর্বোচ্চ বিস্তার অর্থাৎ অ্যাম্পলিটিউডে কম্পন হতে থাকে। এবং যেটা সবচেয়ে বেশি অ্যাম্পলিটিউডে কম্পন হয় তার পাশে একটা ফ্রিকোয়েন্সি লেখা থাকে, সেই লেখার থেকেই আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা কত সেটা পরিমাপ করতে পারি। তাহলে এই চিত্রে আমরা দেখিয়েছি যে 50 হার্টজ লেখা রিডটি সবচেয়ে বেশি বিস্তারে কম্পন হচ্ছে, কাজেই এর সাথে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যুক্ত করা হয়েছে তার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তাহলে নিচে আরেকটা চিত্র দেখানো হয়েছে যে দুটো একই, যদি আমাদের দুটো রিড একই সমান বিস্তারিতে কম্পিত হয় তাহলে আমরা ধরে নেব এর ফ্রিকোয়েন্সিটা এই 50 এবং 49.5 মাঝামাঝি হবে। আর ইনস্ট্রুমেন্টটা তাহলে আমরা কি করতে পারি, যে সাপ্লাই দিলে এই যে তার পিছনে যে একক লেখা থাকে সেখান থেকে আমরা সরাসরি ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাই। মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথড। এখন ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথডে কিভাবে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায় আমরা দেখি যে এই মিটারে আরএলসি সিরিজ রেজোনেন্স নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ আরএলসি সিরিজ সার্কিটে রেজোনেন্স মুহূর্তে এক্সএল সমান এক্সসি। তাহলে আমরা জানি আরএলসি সিরিজ সার্কিট রেজোনেন্স হয় যখন এক্সএল সমান এক্সসি, অর্থাৎ সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে কারেন্ট বাধা দেওয়ার জন্য, তার সর্বোচ্চ কারেন্ট প্রবাহ হয়। তাহলে ইলেকট্রিক্যাল রেজোনেন্স টাইপ ফ্রিকোয়েন্সি মিটার দুই ধরনের, একটা হলো ফেরোডাইনামিক টাইপ ফ্রিকোয়েন্সি মিটার আর একটা হলো ইলেকট্রোডাইনামো টাইপ ফ্রিকোয়েন্সি মিটার। চিত্রে একটি ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার অর্থাৎ ফেরোডাইনামিক টাইপ একটা ফ্রিকোয়েন্সি মিটার দেখানো হয়েছে। যে চিত্রে একটি ইলেকট্রো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এর গঠন দেখানো হয়েছে। এটিতে একটি ফিক্সড কয়েল থাকে যা সাপ্লাইয়ের আড়াইতে সংযোগ করা হয়, যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে। এই কয়েলটিকে ম্যাগনেটাইজিং কয়েল বলা হয়। অর্থাৎ এখানে আমরা গঠন দেখেছি, গঠনে এটা হলো ফিক্সড কয়েল। এই ফিক্সড কয়েলটা সাপ্লাই ভোল্টেজের সাথে সংযুক্ত করা হয়। এটা হলো আয়রন কোর ল্যামিনেটেড। এর গঠনটা এমনভাবে করা হয় যে কয়েলের কাছে মোটা এবং বাইরে যত দূরে যাবে তত চিকন, এবং এখানে এটা হলো মুভিং কয়েল। এই মুভিং কয়েলটা এর উপর পিভটেড করা থাকে এবং এর উপরে আমাদের পয়েন্টার সংযুক্ত করা থাকে। এই মুভিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটরও সংযুক্ত করা থাকে। তাহলে ম্যাগনেটাইজিং কয়েল ল্যামিনেটেড আয়রন কোরের উপর বসানো থাকে। আয়রন কোরের ক্রস সেকশন ক্রমান্বয়ে পরিবর্তন হয়। ম্যাগনেটাইজিং কয়েলের নিকট প্রান্তে সর্বোচ্চ এবং অন্য প্রান্তে সর্বনিম্ন হয়। মুভিং কয়েলটি আয়রন কোরের উপর ঝুলানো থাকে, ফলে সহজে চলাচল করতে পারে। মুভিং কয়েলে একটি পয়েন্টার সংযুক্ত থাকে। মুভিং কয়েলের প্রান্তে একটি উপযুক্ত ক্যাপাসিটর সংযুক্ত করা থাকে, যেটা আমরা বললাম যে এই যে যত দূরে যাবে তত কি হবে, কোরের ক্রস সেকশন
কম হবে আর ম্যাগনেটিক কয়েলের কাছে বেশি হবে, এবং এই কয়েলের সাথে একটা ক্যাপাসিটর সংযুক্ত করা থাকে। তাহলে এই ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী বোঝার জন্য আমরা এখানে তিনটা ভেক্টর ডায়াগ্রাম দিয়েছি। এই ভেক্টর ডায়াগ্রাম তিনটা একটু লক্ষ্য করি এবং তাহলে আমরা অনেকটা কিছু বুঝতে পারবো। যে এই ভেক্টর ডায়াগ্রামতে আই ম্যাগনেটাইজিং কারেন্ট, কয়েলের কারেন্ট, ফ্লাক্স হলো এই কারেন্ট প্রবাহের ফলে যে ফ্লাক্স তৈরি হয়। যেহেতু ম্যাগনেটিক কয়েলের রেজিস্ট্যান্স শূন্যের কাছাকাছি ধরা হয়, সেই জন্য ফ্লাক্সটা আয়ের সাথে ইন ফেজে থাকে। তাহলে এই কারেন্টের জন্য মুভিং কয়েলে একটা ভোল্টেজ ইনডিউস হয়, যে ভোল্টেজটা ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইর সাথে আই এম অর্থাৎ ম্যাগনেটিক কয়েলে যে কারেন্ট তৈরি হয় সেটা আই। এখন যদি কয়েলটা আমার ইন্ডাকটিভ টাইপের হয় তাহলে কারেন্ট ল্যাগিং থাকবে আলফা ডিগ্রি। বি চিত্রে দেখানো হয়েছে কয়েলটা যদি ক্যাপাসিটিভ টাইপ হয় তাহলে কারেন্টটা থাকবে লিডিং, আর কয়েলটা যদি রেজোনেন্স হয় তাহলে আমাদের 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ ইর সাথে আই ইন ফেজে থাকবে। চিত্র এ মুভিং কয়েল ধরা হয় ইন্ডাকটিভ এবং তাই কারেন্ট আই এম ই এর আলফা কোণে ল্যাগিং থাকে। মুভিং কয়েলের উপর উৎপন্ন টর্ক, অর্থাৎ যে মুভিং কয়েলটা ছিল তার উৎপন্ন টর্ক হবে টি ডি প্রপোর্শনাল আই এম কস 90 ডিগ্রি প্লাস আলফা, 90 ডিগ্রি প্লাস আলফা। বি চিত্রে মুভিং কয়েল ধরা হয় ক্যাপাসিটিভ এবং তাই কারেন্ট আই এম ই এর বিটা কোণে লিডিং থাকে, বিটা কোণে লিডিং থাকে। মুভিং কয়েলের উৎপন্ন টর্ক যেটা হবে টিডি প্রপোর্শনাল আই এম কস 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এই টর্ক ইন্ডাকটিভ টর্কের বিপরীত দিকে হয়, অর্থাৎ এই কয়েলের উপর যে টর্ক তৈরি হবে সেটা তার বিপরীত দিকে হবে। চিত্র সি এ মুভিং কয়েল ধরা হয় ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স সমান, তাই সার্কিটটি রেজোনেন্স কন্ডিশনে থাকে, অর্থাৎ মুভিং কয়েল সার্কিটটি পিওর রেজিস্টিভ হয়, তাই কারেন্ট আই এম ভোল্টেজ ই এর ইন ফেজে থাকে। মুভিং কয়েল এর উপর উৎপন্ন টর্ক টিডি প্রপোর্শনাল আই এম কস 90 ডিগ্রি সমান 0, অর্থাৎ যখন ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সমান হয় তখন মুভিং কয়েলের ডিফ্লেক্টিং টর্ক হবে 0, অর্থাৎ পয়েন্টারটা একটা নির্দিষ্ট স্থানে স্থির হয়ে যাবে। ইনস্ট্রুমেন্টের প্রকৃত অপারেশনে একটি ফিক্সড ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কনস্ট্যান্ট, কিন্তু মুভিং কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কনস্ট্যান্ট নয়, কারণ ইন্ডাকটেন্স এর মান মুভিং কয়েল আয়রন কোরের কোথায় অবস্থান করে তার উপর নির্ভর করে। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান সর্বোচ্চ হয় যখন মুভিং কয়েলটি ম্যাগনেটাইজিং কয়েলের নিকটে থাকে এবং সর্বনিম্ন হয় যখন মুভিং কয়েলটি ম্যাগনেটাইজিং কয়েল থেকে দূরে অবস্থান করে। সি এর মান এমনভাবে পছন্দ করা হয় যেন নর্মাল ফ্রিকোয়েন্সিতে মুভিং কয়েলটি আয়রন কোরের উপর সুবিধাজনক গড় অবস্থানে থাকে। চিত্রে নর্মাল ফ্রিকোয়েন্সির জন্য মুভিং কয়েলের অবস্থান দেখানো হয়েছে। এর অর্থ এই অবস্থানে নর্মাল ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সমান হয়। এখন ধরি এই ফ্রিকোয়েন্সির মান নর্মাল ফ্রিকোয়েন্সি থেকে বাড়ানো হলো, এই অবস্থায় ক্যাপাসিটিভ। আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখি যে এই ক্যাপাসিটির মান একটা উপযুক্ত ধরা হয় যাতে এখানে নর্মাল যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিতে এটা একটা গড় অবস্থান আছে। এখন যে চিত্রটা দেখানো হয়েছে এটা নর্মাল ফ্রিকোয়েন্সিতে এর অবস্থান। এবং তাহলে এই অবস্থায় আমাদের কি আছে, এই কয়েলের ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স সমান আছে। এখন ধরে নেওয়া হলো যে এখানে যে ফ্রিকোয়েন্সিটা নর্মাল ছিল তার থেকে ফ্রিকোয়েন্সিটা বাড়ানো হলো। তাহলে বেশ, কারণ এক্সএল প্রপোর্শনাল এক্সএফ আর এক্সি প্রপোর্শনাল 1/8, তার মানে আমরা যখন কি করলাম ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলাম তখন এই কয়েলের রিঅ্যাকটেন্স ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা বৃদ্ধি পাবে, কারণ ফ্রিকোয়েন্সির সাথে এক্সএল সমানুপাতিক কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স
ব্যস্ত অনুপাতিক, কাজেই ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে এই কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি পাবে। চিত্র এ অনুযায়ী আমরা যে ভেক্টর ডায়াগ্রাম একটি টর্ক উৎপন্ন হয়, এই টর্ক কয়েলটিকে সাম্যাবস্থা আনার চেষ্টা করে, অর্থাৎ যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়। যেহেতু এক্সএল গ্রেটার দ্যান এক্সি, এই টর্ক কয়েলটিকে সেই অবস্থায় নিয়ে যাবে যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কমিয়ে সমান করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে এটার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি হয়ে যাবে। বৃদ্ধি হওয়ার ফলে এই কয়েলে একটা টর্ক তৈরি হবে। এই টর্কটা চাবে যে কয়েলটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানকে কমায় দিবে। তাহলে কমায় দিবে মানে কয়েলটাকে এই ম্যাগনেটিক কয়েল থেকে আস্তে আস্তে দূরের দিকে নিয়ে যাবে। ঠিক যখনই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকটিভ সমান হবে তখন এই পয়েন্টটা স্থির হয়ে যাবে। তাহলে স্থির হয়ে যাবে, এই স্থির অবস্থায় আমরা কী পাবো, এখান থেকে যে স্কেলটা দাগাঙ্কিত হবে সেখান থেকে সরাসরি আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। অর্থাৎ নর্মাল ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি দিলে এই কয়েলটা কী হবে, ম্যাগনেটিক কয়েল থেকে দূরে চলে যাবে, অর্থাৎ কয়েলটা তখন এই দিকে আসবে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি হায়ারের দিকে যাবে। আবার যদি ফ্রিকোয়েন্সি মান নর্মাল ফ্রিকোয়েন্সি থেকে কমানো হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের তুলনায় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি হবে এবং চিত্র বি অনুযায়ী টর্ক উৎপন্ন হবে। অর্থাৎ এবার যদি আমরা এখানকার ফ্রিকোয়েন্সি এই নর্মাল ফ্রিকোয়েন্সিতে যদি আমরা কম দিই তাহলে কি হবে, যে এর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বেড়ে যাবে। যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বেড়ে যাবে তখন এর উপর একটা টর্ক হবে। এই টর্ক হওয়ার সাথে সাথে কোন দিকে যাবে, যেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কমে গেছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি হয়ে গেছে, সেহেতু কয়েলটা এবার হবে ম্যাগনেটিক কয়েলের দিকে মুভ করবে, ফলে এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা আস্তে আস্তে বাড়তে যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সমান হবে অর্থাৎ রেজোনেন্স হবে, তখন এই পয়েন্টটা একটা স্থির অবস্থানে এসে যাবে। যখন স্থির অবস্থায় এসে যাবে তখনই আমরা এই রিডিং থেকে আমরা ফ্রিকোয়েন্সি কত সেটা পরিমাপ করতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নর্মাল ফ্রিকোয়েন্সি একটা অবস্থান থাকে, তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিলে কাঁটাটা এদিকে আসবে, আর যদি আমরা তার চেয়ে কম ফ্রিকোয়েন্সি দেই তাহলে পয়েন্টটা এইদিকে আসবে। অর্থাৎ এই স্কেল থেকেই আমরা সরাসরি কি পেয়ে থাকবো, ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবো। যেটা বলা হয়েছিল যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি বৃদ্ধি হয় তাহলে কী হবে, একটা টর্ক করবে, সেটা কয়েলটিকে সাম্যাবস্থায় আনার চেষ্টা করে, অর্থাৎ যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়, সুতরাং মুভিং কয়েলটি ম্যাগনেটিজিং কয়েলের দিকে সরিয়ে যাবে। অর্থাৎ যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি হয়েছিল তখন এটা কী হবে, এই টর্কের ফলে এটা এই দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। তো মিটারটি ফ্রিকোয়েন্সি এককে দাগাঙ্কিত থাকলে স্কেল থেকে সরাসরি আমরা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি। Method for detection phase using phase sequence indicator। তাহলে ফেজ সিকোয়েন্সটা কি সেটা আমাদের জানা দরকার। ফেজ সিকোয়েন্সটা হলো দ্য সিকোয়েন্স ইন হুইচ থ্রি ফেজ ভোল্টেজেস অ্যাটেন দেয়ার পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু ইজ ডিফাইন্ড অ্যাজ ফেজ সিকোয়েন্স। ইট রেফার্স টু রিলেশন বিটুইন ভোল্টেজ অর কারেন্ট থ্রি ফেজেস। কনসিডার দ্য থ্রি ফেজেস অ্যাজ রেড আর, ইয়েলো ওয়াই অ্যান্ড ব্লু বি ফেজেস। তার মানে আমরা থ্রি ফেজ সিস্টেমের যে ফেজ সিকোয়েন্সটা হলো যে তিনটা ফেজ আর ওয়াই বি, প্রত্যেকটা ফেজের কি আছে, সর্বোচ্চ ভোল্টেজ আছে এবং সর্বনিম্ন ভোল্টেজ আছে। তাই সর্বোচ্চ পজিটিভ, সর্বনিম্ন নেগেটিভ। তার সর্বোচ্চ পজিটিভ পর্যায়ক্রমে আসাটাই হলো ফেজ সিকোয়েন্স, অর্থাৎ কার পর কোনটা আসবে পজিটিভ সেটাই। এই চিত্রে আমরা একটু লক্ষ্য করি, এখানে এ একটা ফেজ যেটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, এটাকে আমরা আই আর কারেন্ট বলতেছি, অর্থাৎ আর ফেজের কারেন্ট। অনুরূপভাবে আরেকটা ফেজ আমরা বলতেছি যে আই ওয়াই কারেন্ট, এ আর একটা ফেজ।
আরেকটা বলতেছি এই, তাহলে ফেজ সিকোয়েন্সটা হলো এই যে প্রথমে এটার পজিটিভ আসছে সর্বোচ্চ, তারপরে এটা আসছে, তার এর ফেজ সিকোয়েন্সগুলো আর ওয়াই বি, অর্থাৎ এই ফেজ সিকোয়েন্সটা আর ওয়াই বি। যদি আমাদের ভিন্ন হতো তাহলে কি হতো, তাহলে হয়তো এই আর এর পর ওয়াই না আসে বি আসতো। হ্যাঁ, এখন আমরা এই ফেজগুলো কিন্তু দেখো 120 ডিগ্রি পরস্পর কোণে থাকে ল্যাগিং, এর জিরোর থেকে শুরু হয়েছে, এর 120 ডিগ্রি পরে কিন্তু আরেকটা শুরু হয়েছে, এর 120 ডিগ্রি পরে কিন্তু আরেকটা শুরু হয়েছে, অর্থাৎ থ্রি ফেজ সিস্টেমে তিনটা ফেজ পরস্পর 120 ডিগ্রি কোণে সেপারেট থাকে। তাহলে এখানে আমরা ওই ফেজ সিকোয়েন্সেরই আমরা কি দেখিয়েছি, ভোল্টেজ ভেক্টর ভি আর, অর্থাৎ ভোল্টেজ ভেক্টর আর ফেজের ভোল্টেজ এখান থেকে 120 ডিগ্রি, এটা কি ভি ওয়াই, অর্থাৎ ওয়াই ফেজের ভোল্টেজ, তারপরে কি ভোল্টেজ এখান থেকে আবার 120 ডিগ্রি ভি বি ফেজ, অর্থাৎ তাহলে এটা হলো আর ওয়াই বি সিকোয়েন্স। অনুরূপভাবে তাহলে এটাকে আমরা পজিটিভ সিকোয়েন্স বলি। আবার অনুরূপভাবে আমরা এখানে কি দেখিয়েছি, আর আর এর পর আমরা বি দেখিয়েছি, এখানে ছিল ওয়াই, এবার বি, তারপরে কি আসছে ওয়াই, অর্থাৎ এখান থেকে বি 120, বি থেকে আবার ওয়াই 120। তাহলে এই ফেজ সিকোয়েন্সটাকে আমরা বলবো নেগেটিভ ফেজ সিকোয়েন্স। তাহলে এই যে ফেজ সিকোয়েন্স আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাহলে ফেজ সিকোয়েন্স ক্যান বি টেকেন অ্যাজ আর ওয়াই বি ইফ আর অ্যাটেন ইটস ম্যাক্সিমাম ভ্যালু ফার্স্ট with respect to reference anti-clockwise direction followed by y phase 120 degree later মানে পরে, and b phase 240 degree later than the r phase। একটি ইলেকট্রোম্যাগনেটিক বা ইন্ডাকশন ইনস্ট্রুমেন্ট এবং থ্রি ফেজ ইলেকট্রিক সার্কিটে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর ব্যবহৃত হয়। ফেজ সিকোয়েন্স থ্রি ফেজ ইলেকট্রিক মোটরে ঘূর্ণন দিক নির্ধারণ করে। কিছু পরিমাপ যন্ত্র এবং স্বয়ংক্রিয় কন্ট্রোল ডিভাইসের সঠিক অপারেশনে ফেজ সিকোয়েন্স উপর নির্ভর করে। আমরা ফেজ সিকোয়েন্স কিন্তু যখন একাধিক অল্টারনেটর প্যারালালে সংযোগ করব তখন কিন্তু আমাদের ফেজ সিকোয়েন্স অবশ্যই ঠিক রাখতে হবে। যদি ঠিক রাখা না হয় তাহলে কি হবে, সঠিকভাবে আমাদের প্যারালাল সংযোগ করা যাবে না, কারণ প্যারালাল সংযোগের শর্ত হলো ফেজ সিকোয়েন্স অবশ্যই একই হইতে হইবে। যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে থ্রি ফেজ ভোল্টেজ বা কারেন্টের ফেজ সিকোয়েন্স শনাক্ত করা যায় তাকেই আমরা ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর বলি। তাহলে একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে এই যে আমরা আর ওয়াই বি বললাম, এই ফেজ সিকোয়েন্স আমরা শনাক্ত করতে পারি, হ্যাঁ এটা ফেজ সিকোয়েন্স আর ওয়াই বি, ঠিক আছে। ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর দুই প্রকার, যথা 1 নম্বর রোটেটিং টাইপ, 2 নম্বর স্ট্যাটিক টাইপ। তাহলে আমরা ফেজ সিকোয়েন্স দুই ধরনের সাধারণত দেখি, একটা হলো রোটেটিং টাইপ আর একটা হলো স্ট্যাটিক টাইপ। রোটেটিং টাইপ এই ধরনের মিটারের কার্যনীতি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের মতোই, অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যেভাবে কাজ করে এটাও একই রকমভাবে কাজ করে। ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর পরস্পর 120 ডিগ্রি কোণ দূরত্বে অবস্থিত তিনটি কয়েলের সমন্বয়ে গঠিত। তিনটি কয়েলে তিনটি প্রান্ত বের করে আনা হয় এবং আর ওয়াই বি দ্বারা চিহ্নিত তিনটি প্রান্তের সাথে সংযুক্ত করা হয়। তার মানে আমরা ফেজ সিকোয়েন্স মূলত এখানে কি থাকে, তিনটা কয়েল থাকে। এই কয়েলগুলো পরস্পর 120 ডিগ্রি কোণে সেপারেট থাকে এবং যন্ত্রের উপরে আর ওয়াই বি দিয়ে কি চিহ্নিত টার্মিনাল থাকে। এই টার্মিনালগুলোর সাথে ওই কয়েলের প্রান্তগুলো সংযোগ করা থাকে। তাই চিত্রে আমরা একটা ফেজ ইন্ডিকেটর দেখিয়েছি, এই যে একটা ফেজ ইন্ডিকেটর, এই যে আমরা বললাম আর ওয়াই বি, এই ইনস্ট্রুমেন্টের ভিতরে কি আছে, কয়েল আছে। এই কয়েলটা 120 ডিগ্রি কোণে আছে, ওর ফেজ সিকোয়েন্স আর ওয়াই বি এর সাথে সংযুক্ত করা হয়েছে। এই কয়েলের উপরে একটা অ্যালুমিনিয়ামের ডিস্ক থাকে। তাহলে এই কয়েলগুলোর সাথে আমরা যার ফেজ সিকোয়েন্স নির্ধারণ করব সেইগুলোর
টার্মিনালগুলো এখানে সংযুক্ত করা হয়। তাহলে সেই টার্মিনাল যখন সংযুক্ত করা হয় তখন কী হবে, এই কয়েলের ভিতরে একটা কী হবে, একটা ভোল্টেজ তৈরি হবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই ডিস্কের উপরে একটা ইডিএমএফ তৈরি করবে। এই ইডিএমএফ ফলে এই ডিস্কে একটা ইডি কারেন্ট তৈরি হবে। তাহলে এই ইডি কারেন্ট এবং নিচে যে কয়েল আছে তার যে ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোর মধ্যে কী হবে, ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হওয়ার ফলে কী হবে, এই ডিস্কটা ঘুরবে। তাহলে ডিস্কটা যে কোনো একদিকে ঘুরবে। তাহলে আমরা ইনস্ট্রুমেন্টটা আগের থেকে কি করি, যে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখি, এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখি। তাহলে যদি আমাদের এই ফেজ সিকোয়েন্সের সাথে অনুরূপ হয়, অর্থাৎ আমরা যে সাপ্লাইটা এর সাথে সংযোগ করলাম এর ফেজের এবং এই ভিতরে যে ফেজ সিকোয়েন্স একই হয়, তাহলে ডিস্কটা এই যে পজিটিভ অ্যারো দেখানো হচ্ছে এই দিকেই ঘুরবে, ঘুরতে দেয়। তাহলে ধরে নেব যে হ্যাঁ, আমরা যে সাপ্লাই যেটা দেওয়া হচ্ছে তার ফেজ সিকোয়েন্স RYB। কিন্তু যদি ডিস্কটা উল্টো দিকে ঘরে তাহলে কি ধরো, ধরে নিতে হবে যে এটা রিভার্স। অর্থাৎ দেখো এখানে কয়েলগুলো আবার স্টার সংযোগ করা, অর্থাৎ কয়েলগুলো স্টারে সংযুক্ত থাকে। যার ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে সেই সাপ্লাই দ্বারা এক্সাইটেড করা হয়। কয়েলের শীর্ষে একটি অ্যালুমিনিয়াম ডিস্ক স্থাপন করা হয়, যে অ্যালুমিনিয়াম ডিস্ক, হ্যাঁ, কয়েলটি একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে এবং ডিস্কে ইডিএমএফ উৎপন্ন হয়। এই ইএমএফ এর ফলে অ্যালুমিনিয়াম ডিস্কে ইডি কারেন্ট প্রবাহিত হয়। এই ইডি কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ড এর ইন্টারাকশনে এই টর্ক উৎপন্ন হয়। এই টর্কের কারণে ডিস্কটি ঘুরতে থাকে এবং ঘূর্ণনের দিক সাপ্লাই এর ফেজ সিকোয়েন্সের উপর নির্ভর করে। ডিস্কের ঘূর্ণনের দিক অ্যারো দ্বারা নির্দেশ করা থাকে। যদি ডিস্কের ঘূর্ণনের দিক অ্যারো হেড দ্বারা নির্দিষ্ট দিকে হয় তাহলে সাপ্লাইয়ের ফেজ সিকোয়েন্স ইনস্ট্রুমেন্টের চিহ্নিত প্রান্তের অনুরূপ হয়। আর যদি ডিস্কটি অ্যারো হেড দ্বারা নির্দেশিত দিকের বিপরীত দিক ঘোরে তাহলে সাপ্লাইয়ের ফেজ সিকোয়েন্স ইনস্ট্রুমেন্টের চিহ্নিত প্রান্তের অপোজিট হবে। অর্থাৎ এটা যদি এদিকে ঘোরে তাহলে RYB, আর এটা যদি ঘোরে তাহলে কি হবে RBY। আমরা স্ট্যাটিক টাইপ একটা দেখি। স্ট্যাটিক চিত্রে ল্যাম্প ও একটি ইন্ডাক্টরের সমন্বয়ে গঠিত একটি অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে যা স্ট্যাটিক ফেজ সিকোয়েন্স হিসেবে ব্যবহৃত হয়। যখন ফেজ সিকোয়েন্স RYB হয় তখন ল্যাম্প 1 অস্পষ্ট হয় এবং ল্যাম্প 2 উজ্জ্বলভাবে জ্বলে। আর যদি ফেজ সিকোয়েন্স RB হয় তো উল্টো হয়, তাহলে ল্যাম্প 1 উজ্জ্বলভাবে জ্বলবে এবং ল্যাম্প 2 অস্পষ্ট জ্বলবে। অর্থাৎ এই যে এটা একটা সিম্পল, এখানে একটা ল্যাম্প একটা ল্যাম্প দেওয়া হয়েছে। যদি ফেজ সিকোয়েন্স RYB হয় তাহলে এটা অস্পষ্ট জ্বলবে আর এটা বেশি জ্বলবে। আর যদি RBY হয় তাহলে এটা কম জ্বলবে, এটা বেশি জ্বলবে। এটা কেন হয়, যখন আমরা লোড এরকম করি তখন কি হয়, একটা ফেজে কারেন্ট বেশি হয়ে যায়। যার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা দেখি, এখানে একটা ভেক্টর ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই চিত্র থেকে আমরা দেখতেছি তিনটা ভেক্টর VRY, VYB আর BRY। তাহলে এক্ষেত্রে আমরা পাই VR, এটা হলো BRY V+1 + 0, আবার VYB V -120 ডিগ্রি, এটাকে ভাঙালে এটা আসে, অর্থাৎ -0.5 -J4, আর BR = 240 ডিগ্রি। তাহলে চিত্র থেকে আমরা পাই এই তিনটা কারেন্টের যোগফল 0। তাহলে এখানে ভোল্টেজ যে কারশফস ল সেই অনুযায়ী করলে এই মানে আমরা আছে VRY IY R - R IR R = 0। আবার এই 3 নম্বর সমীকরণ, এই সমীকরণ 1 2 3কে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে R = VRY/R + IY এবং IY = এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এখন ওখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি IY = IR IY = এটা পাবো। এখন এই যে এটা আমাদের ওই যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেশন, তাহলে এখন যদি আমরা ধরি XL = R, তাহলে এখানে যে জিনিসটা আসে যে IR/IY = 0.7, তাহলে এক্ষেত্রে যেটা দেখা যায় IR IY চেয়ে কম, অনেক কম। অর্থাৎ IY কে 0.27 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা এটা মান পাওয়া যায়। তাহলে বাড়ি কাজ, ফেজ সিকোয়েন্স ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফ্রিকোয়েন্সি পরিমাপের বিভিন্ন পদ্ধতির নাম লেখো, চিত্রসহ মেকানিক্যাল রেজোনেন্স পদ্ধতিতে ফ্রিকোয়েন্সি পরিমাপ কৌশল বর্ণনা করো,
বর্তনী সহ ইলেকট্রিক্যাল রেজোনেন্স টাইপ ফ্রিকোয়েন্সি মিটারে কার্যপ্রণালী লেখো। চিত্র সহ একটি ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটরের কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে এই বাড়ির কাজগুলো আমি তোমাদের ক্লাস টিচারকে দেখিও। তবে নেক্সট ক্লাসে আমরা 9 নম্বর অধ্যায় মেজারমেন্ট অফ ভোল্টেজ, কারেন্ট, ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অসিলোস্কোপের সাহায্যে আমরা দেখব। আর সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। ক্লাসসমূহ পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skill.gov.bd/dt। ধন্যবাদ।